আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্যতম একজন আদর্শ সৈনিক, সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের হাত ধরে আদর্শের রাজনীতি যিনি শুরু করেন, যিনি খিলগাঁও থানা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক হিসাবে ঢাকার রাজনীতিতেও সামগ্রিকভাবে যুক্ত হন, কেন্দ্রীয় বিএনপির ১ নম্বর সদস্য সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন, যুগ্ম মহাসচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, একজন আইনবিদ, ঢাকা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যিনি সমধিক পরিচিত একজন আইনজ্ঞ আইনবিদ, ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগরের নন্দিত আইন প্রণেতা হিসেবে যিনি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী সেই বিদগ্ধজন বিশিষ্ট রাজনীতিক জনাব অ্যাডভোকেট খোরশেদ আলম আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলে তখন নম্বর কল করলে আমরা আজকের জেনে তুলমিত ধরেছেন শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে দীর্ঘ সময় যিনি রাজপথে আছেন তার কাছ থেকে আমরা বাংলাদেশের রাজনীতির কিছু ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট খোরশেদ আলম। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চেলা, বিশেষ করে বিএনপির যে ৪৬ বছরের রাজনীতি রয়েছে, ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের সাথে একেবারে আপনি কালের সাক্ষী হিসাবে ঐতিহাসিকভাবে আপনি যুক্ত আছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা প্রেরণার ভিত্তিতে অন্য যে কোনো রাজনৈতিক আদর্শের পরিবর্তে কেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তকের রাজনৈতিক দল বিএনপিতে আপনি আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি। আমি পাকিস্তান আমল থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। স্বাধীনতা সংগ্রামেও আমি আমার ভূমিকা রেখেছিলাম। ৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন এক শ্রেণী মানুষ এই দেশের সহায় সম্পদ লুটিপুটে খাচ্ছিল এবং দেশ সঠিকভাবে চলছিল না, তখন বাংলাদেশ ছাত্রলীগ ২ ভাগে বিভক্ত হয়। আসম রব শাহজাহান সিরাজের নেতৃত্বে যে ছাত্রলীগ ছিল, তখন যেহেতু বিএনপি বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন রাজনীতিতে আসে নাই, তখন আমি সেই আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজের নেতৃত্বে আমি ছাত্রলীগে যোগদান করি, জাসদ ছাত্রলীগ। সেখানে আমি প্রতিষ্ঠাকালীন সময়ে আমি ব্রাহ্মণবাড়িয়া থানা সদর ছাত্রলীগের আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আমার কাজ করে যেতে থাকি। ইতিমধ্যে ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর ওই বছরের ডিসেম্বর মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্রাহ্মণবাড়িয়াতে যান সাংগঠনিক সফরে। উনি উর্দি পরিহিত ছিলেন। ওনার বক্তব্য আমি ব্রাহ্মণবাড়িয়া কলেজ মাঠে আমি শুনেছিলাম, আমি উপস্থিত ছিলাম। ওনার তেজদীপ্ত বক্তৃতা এবং দেশপ্রেমের যে ওনার মুখ থেকে বাইরে আসছিল, তার যে আদর্শ উনি ওই দিন আমি দেখেছিলাম, তার প্রতি আমি সত্যি কথা বলতে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি তখন থেকে তার একজন সৈনিক হিসাবে আমি কাজ করতে থাকি। জি, আপনি যেটি বলছেন দেশপ্রেমের একটি আদর্শ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে আপনি দেখেছেন, চাক্ষুষ তার বক্তব্য শুনেছেন এবং তার দ্বারা নিজের হৃদয়কে, মনকে আপনি উজ্জীবিত করেছেন। দেশপ্রেমের ক্ষেত্রে আসল দেশপ্রেম এবং নকল দেশপ্রেমের একটি প্রেক্ষাপট আসলে হলো কিনা ৭ই মার্চের ভাষণে জনাব শেখ মুজিবুর রহমান যেভাবে আমাদের সবার মধ্যে একটা হৃদম তৈরি করলেন যে আমরা একটা স্বাধীনতার দিকে এগোচ্ছি বা স্বাধীনতার ঘোষণা হবে বা স্বাধীনতা আমরা স্বাধীন হব, এমন একটা পরিস্থিতিতে ২৫শে মার্চের কালোরাত্রিতে অপারেশন সার্চলাইট চলছে, পাকিস্তান থেকে জাহাজে করে এর আগেই সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে। এমন অবস্থায় যার কাছে দেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে, যার কাছ থেকে স্বাধীনতার ঘোষণার জন্য সবাই মুখিয়েছিল, নিজ দলের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমেদ তার কাছে গেলেন যে লিডার একটা ঘোষণা দেন বা একটা লিখিত বক্তব্য দিয়ে যান, মুক্তিযুদ্ধ আমরা চালিয়ে নেই। এমন অবস্থায় উনি তার নেতাকর্মীদেরকে নাকে তেল দিয়ে ঘুমাতে বলে, নিজের পরিবারকে পাকিস্তানিদেরকে দেখে পাকিস্তানিদের গাড়িতে ডেকে তাদের গাড়িতে চড়ে তিনি নিরাপদে চলে গেলেন। এই অবস্থায় তার দেশপ্রেমের পরিচয়টি আসলে কিভাবে আসে?
আর এই টানটানময় উত্তেজনাময় মুহূর্তে অভিভাবকহীন একটি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ওই রিভোল্ট বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বিদ্রোহ করে আই মেজর জিয়া ডু হ্যাড বাই ডিক্লারিং ইন্ডিপেন্ডেন্স ইন বাংলাদেশ এইভাবে যিনি ঘোষণা করলেন, সেক্ষেত্রে তার দেশপ্রেমের ব্যাপারটি আসলে কিভাবে আসে? দেশপ্রেম নিয়ে এই দুই ব্যক্তির অবস্থানটা আসলে ঐতিহাসিকভাবে কি বলে আপনি মনে করেন? আপনি শুনছেন কিনা জানি না, তবে আমি শুনেছি 7ই মার্চের ভাষণ। জি, আমি অত্যন্ত মনোযোগ সহকারে ওই দিনই আমি শুনেছিলাম তার বক্তব্যে। উনি কিন্তু কতগুলি দাবি জানিয়েছিলেন পাকিস্তান সরকারের কাছে, ইয়াহিয়া খানের কাছে। উনি বলেছিলেন এই দাবিগুলি মেনে নিন, আমাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে আমি থাকতে চাই, আমি এই দেশের মানুষের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে চাই। উনি কিন্তু কোনো স্বাধীনতা ঘোষণা করেন নাই, এবং উনি পাকিস্তানিদের সাথে আলোচনা করে গিয়েছেন এক পাকিস্তান রেখে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আপনারা সবাই জানেন 17ই মার্চ ইয়াহিয়া খান পাকিস্তান থেকে আসলেন। এসে উনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে তখনকার যে বাংলাদেশের যে ভোটে নির্বাচিত যে নেতা ছিলেন দিদেন শেখ মুজিবুর রহমান সাহেব, উনি ইয়াহিয়া খানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার জন্য ওই ফ্রেমওয়ার্কে উনি দাবি দেওয়া নিয়ে 23 তারিখ পর্যন্ত উনি আলোচনা করে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার জন্য, এক পাকিস্তান রাখার জন্য। যখন 23 তারিখ সন্ধ্যার পর উনি আলোচনা শেষে বাইরে আসলেন, জনাকীর্ণ সাংবাদিকরা যখন ওনাকে ধরলেন যে আলোচনার অগ্রগতি কি, তখন তিনি বললেন যে আলোচনার অগ্রগতি না হলে কি আমি আলোচনা করে যাচ্ছি নাকি। এরপরের দিন 24শে মার্চের যদি আপনারা ডেইলি পত্রিকাগুলি আপনারা খুলে দেখেন, আমি যে কথাটা বলেছি এটা পেয়ে যাবেন। উনি বলেছেন যে আমি আলোচনা অগ্রগতি না হলে কি আমি আলোচনা করে যাচ্ছি নাকি। পাকিস্তানিরা যে উনাকে ঘুমন্ত রেখে আলোচনার নামে সময় ক্ষেপণ করছিল এটা উনি বুঝতে পারেন নাই, যার প্রেক্ষিতে 25শে মার্চ আমাদের উপরে একটা ক্র্যাকডাউন নেমে এসেছিল। এবং তখনকার সময়ে মানুষ কোনো ধরনের দিক নির্দেশনা পান নাই রাজনৈতিক নেতৃত্ব থেকে। ঠিক ওই পর্যায়ে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমরা একজনের বক্তব্য আমি নিজের কানে শুনেছি। প্রথমে উনি নিজের পক্ষে বলেছেন আই ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। পরবর্তী সময়ে উনি আবার বলছেন যে আমি ইন ফেভার অফ শেখ মুজিবুর রহমান, আই ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট। উনি স্বাধীনতার ঘোষক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখনো কর্নেল ওলি বেঁচে আছেন, উনি ওনার সাক্ষাৎকারে বলেছেন। তার আগে আরো একজন বেঁচে আছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, তিনিও বলেছেন আমি যে কথাগুলি বললাম যে একমাত্র তখন দেশ এবং জাতি যখন কোনো ধরনের নির্দেশনা পাচ্ছিল না, ঠিক এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং তার ঘোষণায় এখানে যে বিষয়টি উপস্থাপন হলো আপনার বক্তব্যের মধ্যে, যে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, আলোচনা কি যে মেজরিটি পার্টির লিডার হিসেবে তিনি দুই পাকিস্তানের একজন শাসক হবেন। কিন্তু পাকিস্তানিদের প্রেক্ষাপট ছিল যে মেজরিটির ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আবার পূর্ব পাকিস্তানে ভুট্টোর দল বা ইয়াহিয়ার দল তারাও মেজরিটি পায়নি। সেক্ষেত্রে পাকিস্তানে শেখ মুজিবুর রহমানকে তারা প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি না, আবার পূর্ব পাকিস্তানে ইয়াহিয়াকে কেউ প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি না। এমন প্রেক্ষাপটে যখন জেনোসাইডটি তারা আমাদের উপরে চাপিয়ে দিল, সেক্ষেত্রে আমরা বীরের জাতি নই, আমরা পরাজয়ের জাতি, পরাজিত জাতি, আমরা আত্মসমর্পণকারী জাতি, আমরা ভাগুড়া জাতি, এটি জনাব শেখ মুজিবুর রহমান আমাদের জন্য তিনি দেখিয়ে গেলেন কিনা, যেখানে বীরের মতো তার মুক্তিযুদ্ধের ঘোষণাটা দেওয়া দরকার ছিল যে যুদ্ধ চলবে, আমাদের উপর হামলা হয়েছে, তোমরা নেমে যাও, আমি আত্মগোপনে চলে যাচ্ছি, এমন করে বার্তাটা সঠিক সময় দরকার ছিল কিনা। সেখানে বিরচিত জায়গায় থেকে তিনি নিজেকে যেভাবে কাপুরুষিত জায়গায় নিয়ে গেলেন, এই বিষয়টি আসলে গবেষণার একটা বিশেষ ম্যাটার কিনা, আপনি কিভাবে দেখছেন? আপনারা যদি তাজউদ্দিন আহমেদের মেয়ে যে বই লিখেছেন, নেতা ও পিতা বই, এবং তার ছেলে সোহেল তার যে ধরনের বক্তব্য দিয়েছেন, ইতিমধ্যে আবার একটা মেসেজ পেয়েছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান ভাঙ্গার দায়িত্ব উনি গ্রহণ করেন নাই। ইতিহাসের জন্য নাম লেখা না হয় যে আমি পাকিস্তান ভাঙ্গার দায়িত্ব নিয়েছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা বিশেষ প্রেক্ষাপটে যখন পাকিস্তানিরা প্রি প্ল্যান ওয়েতে ঢাকা এবং চট্টগ্রামে নিরীহ বাঙালিদের উপরে এবং নিরস্ত্র বাঙালিদের উপরে অতিরিক্তভাবে হামলা করলেন, তখন তিনি অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়ে, দেশপ্রেমিকের পরিচয় দিয়ে উনি বলেছিলেন উই রিভোল্ট। উনি এটাও জানতেন যে এই রিভোল্টে ব্যর্থ হলে ফায়ার স্কোয়াডে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে। এটা জেনেও উনি জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মুক্তিকামী মানুষের যে মনোভাবের কথা উনি বিবেচনায় উনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণার দুটি চিত্র রয়েছে। প্রথম চিত্রটি তারা প্রকাশ না করে দ্বিতীয় অংশে, যেটি অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শব্দটি যে বক্তব্যের মধ্যে রয়েছে, ওই দ্বিতীয় বক্তব্যটি নিয়ে তারা ব্যাপক মার্কেটিং করেছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঘোষক নন, তিনি পাঠক নিয়ে নানা রকম গালগল্প করে তারা কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের শাসন আমলটি পার করেছে। ইতিহাসের ক্ষেত্রে আগামী প্রজন্ম ইতিহাসের অক্টোপাস থেকে বা মিথ্যা ইতিহাসের অক্টোপাস থেকে মুক্ত হবার প্রয়োজনে সঠিক ইতিহাসের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম যে ঘোষণাটি দিয়েছিলেন ওই রিভোল্ট বলে, সেই ঘোষণাটি ইতিহাসের প্রথম দালিলিক মুক্তিযুদ্ধের ঘোষণা কিনা, এটি আসলে স্বীকৃত দলিল হিসাবে দেশবাসীর কাছে এবং এমনকি আমাদের পাঠ্যক্রমের প্রতিটি জায়গায় স্থান পাওয়াটা অতীব গুরুত্বপূর্ণ কিনা, আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুইটা ঘোষণাই উনি এককভাবে দিয়েছিলেন। উনি প্রথম ঘোষণায় যেটা বলেছিলেন এটা অত্যন্ত যুগান্তকারী ঘোষণা। পরবর্তী সময়ে যখন বিভিন্ন স্থানীয় রাজনীতিবিদ এবং ওনার যে আর্মিতে বিভিন্ন অফিসাররা ছিলেন, সবার সাথে আলোচনা ক্রমে জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, যেহেতু শেখ মুজিবুর রহমান সাহেব তখনকার পার্টির একটা দলের মেজরিটি, একটা পার্টির দলের উনি প্রধান ছিলেন, এই জন্য এটাকে আরো বেশি গ্রহণযোগ্য করার জন্য উনি নিজেই তখন বলেছিলেন যে হ্যাঁ, আমি শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষেই ঘোষণা দিয়েছি। এর অর্থ এই নয় যে শেখ মুজিবুর রহমান দ্বারা নির্ধারিত হয়ে উনি একজন সাধারণ ঘোষক হিসেবে উনি ঘোষণা দিয়েছেন। উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এককভাবে, এবং দুইটা ঘোষণাই উনি এককভাবে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন বলে আমি মনে করি। আমরা আলোচনার মধ্যে দেশপ্রেম, আসল দেশপ্রেম, নকল দেশপ্রেম খুঁজছিলাম। নকল দেশপ্রেমটি আমরা দেখতে পেলাম কিনা? ৭২-এ যিনি মহা হিরো হিসাবে আবির্ভূত হলেন ১০ জানুয়ারিতে, যাকে ব্যাপকভাবে সম্মান করা হলো, ফুলেল শুভেচ্ছা দেওয়া হলো, তিনি রাষ্ট্রপতি হতে চান বা প্রধানমন্ত্রী হতে চান, তিনি যা রাষ্ট্র নিয়ে করতে চান সব কিছুতেই সবাই যার প্রতি সমর্থন রাখলেন। তিনি ভালোবাসার নামে, দেশকে প্রেমের নামে, প্রেমের কথা বলে যেভাবে জাতির সাথে খেলেছেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত এই ৩.৫ বছরে তিনি এই দেশকে নিয়ে যে খেলা খেলেছেন, সেই খেলার চিত্র হিসেবে এই ৭২-এর হিরো, ৭৫-এ যেভাবে হলো জিরো, ৭২-এর বঙ্গবন্ধু, ৭৫-এ যেভাবে হলো বঙ্গশত্রু, এই ৭২ টু ৭৫-এর ঘটনাটি আসলে সামনে আনাটা অতীব জরুরি কিনা? আমি মনে করি যেহেতু শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দেন নাই, উনি স্বাধীনতার ৯ মাসেও আমাদের স্বাধীনতার সাথে সম্পৃক্ত ছিল না, উনি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে হোক উনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। উনি যেহেতু স্বাধীনতার সংগ্রামে উনি অ্যাবসেন্ট ছিলেন, যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছিলেন, যারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলেন, তাদেরকে উনি ক্ষমতা নিয়ে তাদের যে লুট তরাজ, অস্থিতিশীল করা, একটা বেআইনি শাসন এই দেশে যেভাবে চালু করেছিলেন, সেইটাকে উনি, যেহেতু তার দুর্বলতা আছে, এই জন্য উনি তাদেরকে সেইভাবে কন্ট্রোল করতে পারেন নাই, চরমভাবে করেন নাই। অনেক ক্ষেত্রে উনি করেন নাই, অনেক ক্ষেত্রে উনি স্বজনপ্রীতি দেখিয়েছেন, অনেক ক্ষেত্রে স্বজনপ্রীতি দেখিয়েছেন। একটা অনুষ্ঠানের কথা আমি বলি, ওনার একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে যে বলেছিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে মেয়ে কবে তারা স্বর্ণের বদলে বকুল ফুল দিয়ে তাদের বিবাহকে বরণ করিবেন। কিন্তু আমরা যখন দেখলাম শেখ জামাল, শেখ কামাল যখন বিবাহ করে তাদের ওনার পুত্রবধূকে নিয়ে উনি যখন একসাথে ছবি করেছিলেন, যে মাথায় স্বর্ণের মুকুট, হীরার মুকুট এবং সারা শরীর স্বর্ণে অলঙ্কৃত, তখন মানুষে বুঝতে পেরেছিল যে উনি মুখে যা বলেন উনি তা অন্তরে বিশ্বাস করেন না। আপনি যেটি বললেন এই চিত্র ছিল বাস্তবতা, মাঠের চিত্র ছিল যে মানুষ না খেয়ে পেয়ে মারা যাচ্ছে, শকুন অপেক্ষা করছে। আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে চিত্রটি আমরা দেখেছি, যে কিছুক্ষণ পরে মানুষটি মারা গেলে শকুন তাকে খেয়ে তার আহার টাপ করবে। এই অবস্থা, মাঠের চিত্রে মানুষ মারা যাচ্ছে আর নিজের পরিবার নিয়ে তিনি
উল্লাস করছেন, তিনি মহাশোকের সমারোহ দেখাচ্ছেন। একজন মুজিবের ক্ষেত্রে যিনি জাতির একজন দায়িত্বশীল হিসাবে তার এই চরিত্রটি দেশের মানুষ আসলে কিভাবে হৃদয়ে বদ্ধমূল করেছিল বা অন্যভাবেই বদ্ধমূল করেছিল, কারণে আসলে ৩২ নম্বরে তার হত্যার পরে ৩০ ঘন্টার উপরে লাশ পড়েছিল, কেউ ধরতে যায়নি। শেখ হাসিনা তার শাসন আমলে প্রতি 15 আগস্টে কান্না জড়িত কণ্ঠে বলতেন কেউ কে ছিল না আমার পিতার লাশটি ধরার। নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, মাত্র 18 জনকে দিয়ে পাওয়া গেল। 570 সাবান নামক কাপড় কাচা সাবান জুটলো, রিলিফের কাপড়ের দিয়ে তাকে কাফন পরানো হলো, ভালো কাপড় নিয়ে কেউ এগিয়ে আসলো না। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে, কতটা অরাজনৈতিক হলে, কতটা দেশপ্রেম হলে, কতটা মেকি বা ভুয়া দেশপ্রেম রাখলে তার শেষ যাত্রাটি এমন হয় বলে আপনি মনে করছেন? আমি মনে করি ওনার যে 3.5 বছরের শাসন ছিল একটা অপশাসন। এই দেশে মানুষ একদিকে না খেয়ে মরছে, একদিকে ডাস্টবিনে খাবার খাচ্ছে, আরেকদিকে তার দল যারা করত, যারা তার সাথে চতুর্দিকে যারা তাকে ঘিরে রেখেছিল, তারা চরমভাবে লুটপাট করে লুটতরাজ করে এই দেশের যে মূল অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। খাদ্যের অভাবে দেশে দুর্ভিক্ষ হইল, সেই দুর্ভিক্ষ মোকাবিলা করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন, যার প্রেক্ষিতে ওনার জনপ্রিয়তা একেবারে হিরোর থেকে উনি জিরুতে এসে গেলেন। যখন ওনার মৃত্যু হয় তখন এই দেশে ওনার কোনো জনপ্রিয়তা ছিল না বলেই মানুষ মনে করত। এবং ওনার মৃত্যুর পর হয়তো আপনি দেখেন নাই, আমরা দেখেছি এই দেশের কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি পাওয়া যায় নাই দুপুরের পর থেকে। মানুষ এত বেশি আনন্দ উৎসব করেছিল, এত বেশি মিষ্টি খেয়েছিল। এটাই অপশাসনের প্রতিক্রিয়া ছিল এখানে মানুষের। আসল দেশপ্রেমের চিত্র আমরা দেখতে পেলাম 1975 সালের 7 নভেম্বর। মেজর জেনারেল KM শফিউল্লাহ এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তারা একটা উইং, তারা চাচ্ছেন নেতৃত্ব নিতে। এদিকে কর্নেল তাহেরকে সামনে রেখে জাসদ চাচ্ছেন নেতৃত্ব নিতে। মাঝখানে রয়েছেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তার সহধর্মী, তারা আটক অবস্থাতে ছিলেন। এমন অবস্থায় মুক্তিযুদ্ধের ঘোষককে সবার মনে আসীন হলো এবং সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করলেন। মুক্ত করার পরে তিনি যখন প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, তিনি ওই সময়ে মেজর জেনারেল র্যাঙ্ক থাকা সত্ত্বেও বক্তৃতায় তিনি আমি মেজর জিয়া বলছি যে শব্দটি দিয়ে আবার এই জাতির কাছে দ্বিতীয়বার একটি ঘোষণা দিলেন। এই দ্বিতীয় ঘোষণা এই জাতি আসলে তার দ্বারা কতটা প্রাণের আবেগ তৈরি হলো, কতটা প্রাণের উচ্ছ্বাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে একেবারে 30 মে পর্যন্ত সবাই গ্রহণ করলো। 1975 সালের 15 আগস্টের যে অভ্যুত্থান, সেটা জিয়া রহমান সাহেব এটার সাথে জড়িত ছিলেন না। এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ কুন্দল চরমভাবে এখানে ছিল। গাজী গোলাম মুস্তফার ছেলে ডালিমের স্ত্রীকে চরমভাবে অপমান করলো এবং আমরা শুনেছি যে তাকে দর্শন পর্যন্ত করেছেন। শেখ মুজিবের কাছে বিচার নিয়ে গিয়েছেন, সে কোনো বিচার পান নাই। তখন আর্মির বিদ্যা চরম ক্ষোভ ছিল শেখ মুজিবের প্রতি। পাশাপাশি জিয়াউর রহমান ছিলেন সাধারণ সৈনিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন্যায়ভাবে আটক করা হলো, তখন সাধারণ সিপাহীরা তারা চরমভাবে বিক্ষুব্ধ হয়ে উঠলেন এবং তারা রিভোল্ট করলেন, করে তারা খালেদ মোশাররফ এবং তার যে দূষরদেরকে কঠিনভাবে তারা শাস্তি দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে আনলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে উপসামরিক আইন প্রশাসক এবং পরবর্তী সময়ে সামরিক আইন প্রশাসক হিসেবে উনি দায়িত্ব গ্রহণ করার পর উনি বিভিন্ন স্থানে সফর করতে লাগলেন। তারই অংশ হিসেবে উনি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলেন এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং উনি তখন একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে এই দেশের সাধারণ মানুষের পালস বুঝতে পেরে উনি বলেছিলেন যে খবরদারি মাতবরি কোন অবস্থাতেই এই দেশের মানুষ সহ্য করবেন না। এবং উনি হাত উঁচু করে ভারতের দিকে হাত উঁচু করে দেখিয়ে বলেছিলেন যে ওরা আমাদের বন্ধু হতে পারে না। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একদিকে উনি কোনো অবস্থাতে আধিপত্যবাদকে উনি স্বীকার করেন নাই, পাশাপাশি যারা ওআইসি মুসলিম বিশ্বর সাথে উনি অত্যন্ত সুন্দর সম্পর্ক গড়ে তুললেন, চীনের সাথে সম্পর্ক গড়ে তুললেন। চীনকে এদেশে বাণিজ্য করার জন্য, এদেশে আপনার বিনিয়োগ করার জন্য সুযোগ করে দিলেন এবং দেশের অর্থনীতিকে রাতারাতি উনি একটা ভালো অবস্থানে নিয়ে গেলেন। মানুষ যেখানে না খেয়ে মরছিল সেখানে মানুষের খাওয়ার একটা সংস্থান হলো। উনি রাতারাতি মানুষের মাঝে জনপ্রিয় উঠলেন। যেমন উনি সাধারণ যে সৈনিকদের মাঝে জনপ্রিয় উঠেছিলেন, ওনার এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে
এই সাধারণ মানুষের কাছে উনি জনপ্রিয় উঠেছিলেন, যার প্রমাণ আপনারা পান যখন দেশি বিদেশি চক্রান্তে 1981 সালের 30 মে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিটাং যে নির্মমভাবে যখন হত্যা হওয়ার পরে আপনার ওনার জন্য মানুষ যে মিছিল করেছিল, সবাই কান্না জড়িতভাবে সে মিছিল করেছিল। আমরা দেখেছি বুকে যেরকমভাবে সে আমরা দেখি মহরমের 10 তারিখ যেরকম মানুষের মাতম করে ওনার জন্য সেরকম ভাবে মানুষ মাতম করে উঠেছিলেন। এবং ওনার লাশ যখন ঢাকাতে নিয়ে আসা হয় তখন মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হয়েছিল, এই দেশের ইতিহাসে এত বড় জানাজা কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে কিনা আমার সন্দেহ আছে। এই দুই নেতার শেষ বিদায়টি আসলে আসল দেশপ্রেম এবং নকল দেশপ্রেমের অন্যতম প্রধান পরিচয়ক কিনা, শেখ মুজিবুর রহমানের বিদায়কালে তার প্রতি আগ্রহ না রাখাটা এটি তিনি যে নকল দেশপ্রেমিক ছিলেন সেটি প্রমাণ করে দিয়ে গেছে কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরে এই দেশবাসী যখন তাকে শেষ বিদায়টি দিল, এই শেষ ভালো যার সব ভালো তার, এটাই প্রধান স্বীকৃত দেশপ্রেমের অন্যতম পরিচয়, ঐতিহাসিক একটা দৃষ্টান্ত কিনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 5ই আগস্টের 2024 সালের 5ই আগস্টে একটা স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর তার যে নেত্রী শেখ হাসিনা, এখন বোঝা যাচ্ছে, মানুষ দেখছে যে কোটি কোটি হাজার হাজার কোটি ডলার সে বিদেশে পাচার করে তার ছেলে, তার মেয়ে, তার বোন সহ তার 14 গোষ্ঠী শেখ পরিবারকে কীরকম ভাবে সে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করে দিয়েছেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আপনার মৃত্যুবরণ করার পর উনি যখন আপনার আমাদের সেই শেরেবাংলা নগরে যখন ওনাকে শায়িত করা হয় তখন হিসাব করে দেখলো সাংবাদিকরা, আপনি একজন সাংবাদিক এবং সকল সাংবাদিকরা সকল তথ্য দেখছে যে ঢাকাতে উনার মাথা গুঁজার মতো কোনো জায়গা নাই এবং উনার যে ব্যাংক ব্যালেন্স ছিল শূন্য। এইরকম একজন আমি বলবো ফকির বাদশাহ এই দেশের মানুষের জন্য, সেই ফকির বাদশাহ যখন আপনি চিরবিদায় নয় তখন তার যে কোনো মেকি জনপ্রিয়তা নয়, খাঁটি জনপ্রিয়তা তার ছিল। পাশাপাশি শেখ মুজিবুর রহমান চরমভাবে দুর্নীতি নিজে করেছে এবং দুর্নীতি করার জন্য সে সবাইকে সুযোগ করে দেওয়ার প্রেক্ষিতে তার যে জনপ্রিয়তার শূন্য কোটায় ছিল সেটাই তার প্রমাণ করে তার দাফন কাফনের সময় কোনো ধরনের লোকজনের সমাগম না হওয়ার। 81-র 17 মে শেখ হাসিনা এদেশে আসেন। শেখ হাসিনা আসার মাত্র 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। ঠিক সমসাময়িক সময়ে ম্যাডাম খালেদা জিয়াও রাজপথে আসেন তার প্রিয় স্বামীর রাজনীতি বা 19 দফা বাস্তবায়ন করার জন্য বা জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি নেতৃত্ব দেন। দুই নেত্রীর বাংলাদেশ এবার আমরা দেখলাম 46 বছর দুই নেত্রীর এই রাজপথে চলেছেন। একজন 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, একজন মিথ্যা দিয়ে বিভিন্নভাবে তিনি 5 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। দুই নেত্রীর বাংলাদেশে দুই নেত্রীর আদর্শ, নেতৃত্ব, গুণ বা গুণাবলী বিচারে এই জাতির কাছে আসলে শিক্ষণীয় কি বলে আপনি মনে করেন? আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বিশ্বাস করতেন, যা বলতেন তাই বাস্তবায়ন করতেন। পাশাপাশি আরেক নেত্রী, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, মুখে যা বলতেন অন্তরে তা বিশ্বাস করতেন না। উনি সম্পূর্ণ বিপরীতমুখী ছিলেন। আপনারা সবাই জানেন এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পাশাপাশি শেখ হাসিনাও সে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আমরা কতগুলি উভয় দলেরই কিছু দাবি ছিল যে এই দাবি পূরণ না করা পর্যন্ত আমরা এই স্বৈরাচারী এরশাদের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা অক্ষর অক্ষরে পালন করেছিলেন। কিন্তু শেখ হাসিনা এই ঘোষণার ঠিক 72 ঘন্টার ভিতরে তিনি চিটাগাঙে উনি বলেছিলেন লালদিঘির ময়দানে যে 5 দফা আমাদের আছে, এই 5 দফা বিএনপি এবং আওয়ামী লীগের তথা 7 দল এবং 15 দলের এই দাবিকে যারা না মেনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। উনি 72 ঘন্টার ভিতরে সে পরিবর্তন করে এরশাদ থেকে বিশেষ সুবিধা নিয়ে উনি উনার ওয়াদা ভঙ্গ করে উনি সেই নির্বাচনে গিয়েছিলেন। উনি কিন্তু সফল হন নাই। 90-এর গণঅভ্যুত্থানে এরশাদের পতন হলো, নির্বাচন হলো, বেগম খালেদা জিয়ার এই যে এরশাদ বিরোধী আন্দোলন এবং উনি যে আপোষহীন আন্দোলন করেছিলেন যার প্রেক্ষিতে তিনি আপোষহীন নেত্রী হিসেবে উনি এদেশের মানুষের মনের অন্তঃস্থলে উনি স্থান করে নিয়েছিলেন। উনি ঢাকাতে ঢাকা 5 এবং ঢাকা 9 নির্বাচন করেছিলেন। পাশাপাশি শেখ হাসিনাও ঢাকাতে 2টা
ইয়াতে নির্বাচন করেছিলেন। শেখ হাসিনা এই আমাদের এখানে যেখানে বসে আমি বক্তব্য দিচ্ছি এখানে সাদেক হোসেন খোকার সাথে ইলেকশন করেছিলেন এবং রমনা তেজগাঁও উনি নির্বাচন করেছিলেন মেজর মান্নানের বিরুদ্ধে। দুটি নির্বাচনে উনি বিপুলভাবে পরাজিত হয়েছিলেন। পাশাপাশি ঢাকা 5 ক্যান্টনমেন্ট এবং গুলশান নিয়ে বেগম খালেদা জিয়া ইলেকশন করেছিলেন এবং ঢাকা 9 মোহাম্মদপুর এবং ধানমন্ডি নিয়ে বেগম খালেদা ইলেকশন করেছিলেন। উনি 1991 সালে দুইটা নির্বাচনে উনি বিপুলভাবে বিজয়ী হয়েছিলেন এবং উনি 5টা কনস্টিটিউয়েন্সি ইলেকশন করেছিলেন, 5 জায়গায় উনি বিপুলভাবে বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি শেখ হাসিনা গোপালগঞ্জ ছাড়া আর কোথাও উনি বিজয় লাভ করেন নাই। মানুষ দেশনেত্রী বেগম খালেদার প্রতি আস্থা জ্ঞাপন করে ওনার দলকেই বিপুল ভোটে বিজয় করেছিলেন উনি 91 সালে। সেক্ষেত্রে রাজনীতির শিষ্টাচারের ক্ষেত্রে আমি সকালে যা বলবো বিকালে তা চেঞ্জ করব। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, রাজনীতিবিদের চরিত্র থাকতে নেই। রাজনীতিতে কথাবার্তা পরিবর্তন করলেও মুনাফিক বলে কোনো শব্দ হয় না, কোনো সমস্যা হয় না, যার কারণে একজন এই ইথিক্সটা ধারণ করে গেছেন। আর আরেকজন ব্যক্তি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু আছে, কথা দিলে কথা রাখতে হবে, জীবন গেলেও কথা সেখানে পরিবর্তন করা যাবে না। জীবনের চাইতে কথা বড়, নীতি বড়। আরেকজন নেত্রী এই নেতৃত্ব গ্রহণ করেছেন। সত্যিকার 46 বছর বা 45 বছর রাজনীতির মাঠে আমরা যে আদর্শের বিজয় দেখলাম, 2 নেত্রীর বাংলাদেশ থেকে এখন যে এক নেত্রীর বাংলাদেশ হয়ে গেল, এ থেকে আমাদের রাজনীতিবিদের জন্য কি চরম এবং পরমতম শিক্ষা রয়েছে? দেখেন 2017 সালে আমি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। 2018 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বেগম খালেদা জিয়ার সাজা হয়। ওই দিন আমি ঢাকা বারের সভাপতি ছিলাম। আমি সভাপতির রুমে বসে বলেছিলাম যে শেখ হাসিনা অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মহিলা, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়বেন না। দেশনেত্রী খালেদা জিয়া জেলখানাতে বাহির হওয়ার জন্য 3টা রাস্তা আছে ওনার জন্য। প্রথম রাস্তা হইল উনি যদি আপোষ করে শেখ হাসিনার সাথে উনি বাইরে আসেন। দ্বিতীয় হইল এমন গণ অভ্যুত্থান হইতে হবে যে গণ অভ্যুত্থানের কারণে হাসিনার পতন হবে, তখন বাইরে আসতে পারবেন। দুইটার একটাও যদি না হয় ওনার ডেড বডি আসবে। তো দ্বিতীয়টাই কাজে লেগেছিল। চরম গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পলাতক হলেন, দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়ে আসলেন। এই উনাকে দীর্ঘদিন আওয়ামী অপশাসনের 16 বছর উনাকে শারীরিকভাবে, মানসিকভাবে, আইনগতভাবে কঠিনভাবে নির্যাতন নিষ্পেষণ করে ওনাকে যখন একেবারেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, বিদেশেও যাওয়ার জন্য ওনার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা রাখে না, ভুয়া চিকিৎসা ভাবেও তো। হ্যাঁ, এবং অভিযোগ রয়েছে। এবং তাকে তিলে তিলে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে তাকে পয়জন নাকি দেওয়া হয়েছে, এই ধরনের খবরও মাঠে আছে। তারপরেও বেগম খালেদা জিয়া কোনো ধরনের প্রতিশোধ পরায়ণ হন নাই। উনি যখন এবার কেয়ার হাসপাতালে যখন হাসিনার পতন হইল, তার কিছুদিনের মাথায় আপনারা সবাই জানেন প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ওনার একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। উনি সেই সাক্ষাৎকারটি ঘণ্টাব্যাপী দিয়েছিলেন এবং একবারের জন্য উনি হাসিনার নামটি উচ্চারণ করে বলেন নাই যে হাসিনা আমাকে এই করেছে সেই করেছে, তার প্রায়শ্চিত্ত হতে হবে, তার বিচার করতে হবে। এই ধরনের কোনো প্রতিশোধ পরায়ণ হয়ে একটি কথা উনি বলেন নাই। এখান থেকে বোঝা যায় তিনি কত বড় একজন মনের আপনার মানুষ ছিলেন, একজন মহামানব ছিলেন এবং উনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। স্টিল তিনি আছেন। ম্যাডাম খালেদা যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে ডেমোক্রেসির জন্য তিনি যেভাবে নিজে সাজা গ্রহণ করেছেন, 111-এর সময় তার ছেলেকে একেবারে কৌশল করে, অর্থাৎ আপনি আমাদের কথা মেনে নিন, নাহলে আপনার ছেলেকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হবে বা তাকে ক্ষতিগ্রস্ত করা হবে। নিজের সন্তানের চাইতে দেশ বড়, নীতি বড় যিনি রেখেছিলেন, এই নীতির কারণে ডেমোক্রেসি রক্ষার ক্ষেত্রে -2 ফর্মুলা বাস্তবায়ন তিনি ব্যাহত করিয়ে দিলেন। সেই সমস্ত নেতৃত্বের কারণে এমনকি এই ডেমোক্রেসির সাথে আজন্ম তিনি আপোষহীন থাকার কারণে রাজপথ থেকে 4টি উপাধিতে তিনি ভূষিত হয়েছেন: দেশনেত্রী, আপোষনেত্রী, দেশমাতা এবং গণতন্ত্রের মাতা। এত গুণান্বিত বিশ্বের কোনো রাজনীতির ক্ষেত্রে এরকম উজ্জ্বল আসলে দৃষ্টান্ত দেখা যায়নি। এই ধরনের নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বে পর্যন্ত 54 জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। অং সান সু চিকে আমরা দেখেছি আরও 30 বছর আগে তিনি এই সামরিক জান্তার বিরুদ্ধে একই ধরনের প্যাটার্নেও কিন্তু আন্দোলন করে তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া ডেমোক্রেসি ভিত্তিক, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ভিত্তিক বা রাজনীতিকে সুপরিবেশ করার জন্য নিজের জীবনটি যেভাবে একেবারে দান করে
বা বাজি রেখে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেক্ষেত্রে বিশ্ব শান্তির যারা অগ্রদূত রয়েছেন, বিশ্ব শান্তির ক্ষেত্রে যারা সম্মানিত করেন, সেই নোবেল কমিটি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে কি কিছু ভাবছে কিনা, ভাবা উচিত কিনা, আমরা আসলে এই বিষয়ের কোনো সুসংবাদ শুনতে পাবো কিনা, কি মনে করছেন? শুনুন, 1990 সালের 6 ডিসেম্বরের এরশাদের পতন হলো। মানুষ প্রতিশোধ পরায়ণ, 9.5 বছরের এরশাদ এই দেশের মানুষকে অনেক নির্যাতন করেছিলেন। মানুষ সেই জবাব দেওয়ার জন্য যখন উদগ্রীব, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ টেলিভিশনে একটা বক্তব্য দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য কোনো ধরনের আইন যেন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য উনি দিক নির্দেশনা দিয়েছিলেন। অনুরূপভাবে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর আপনারা দেখেছেন যে আপনাদের ইলেকট্রিক মিডিয়াতে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, আওয়ামী লীগ 15.5 বছর যেরকমভাবে গুম, খুন, নির্যাতন, হামলা মামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে নিষ্পেষিত করে দিয়েছিল, তার ওবায়দুল কাদের ক্ষমতা থাকার আগে বলেছিল যে যদি আমাদের পতন হয় তাহলে আমাদের লক্ষ লক্ষ লোককে তারা মেরে ফেলবে। কিন্তু আপনি দেখেছেন যে বেগম খালেদা জিয়া এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের আহ্বানে এই দেশে বিএনপির শত ধরনের চেষ্টা, ক্ষমতা থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে কেউ প্রতিশোধ পরায়ণ না হয়ে একটি আওয়ামী লীগের লোকের উপর আক্রমণকে তাদেরকে আপনার কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করেন নাই। এইটা বেগম খালেদা জিয়ার একক একটা নেতৃত্ব বলে আমি মনে করি। এই জন্য যদি আমি জাতিসংঘের মাধ্যমে নোবেল কমিটি যদি মনে করে যে হ্যাঁ উনি শান্তির জন্য যে কাজ করেছেন, এবং আমরাও দাবি করি, এদেশের মানুষ দাবি করে যে শান্তির জন্য উনি বার্মার যে নেত্রী ছিলেন যেরকমভাবে একটা শান্তির জন্য পুরস্কার পেয়েছেন, আমাদের প্রফেসর ইউনূসও শান্তির জন্য পুরস্কার পেয়েছেন। আমি মনে করি এই দেশে একমাত্র এই মুহূর্তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শান্তির জন্য একটা নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে আমি মনে করি। তারেক রহমানকে থামাতে হবে। তারেক রহমানের তৃণমূলের নেতৃত্ব খুব গৃহীত হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই সন্তানকে মাঠ খুব গ্রহণ করছে। তৃণমূল বান্ধব নেতৃত্ব গঠন করার কারণে মাঠে যখন বিএনপির অবস্থা খুবই শক্তিশালী হচ্ছে, এটিকে থামানোর জন্য শেখের বেটি তিনি 111-এর সহযোগিতা নিয়ে তারেক রহমানের গতি থামিয়ে তার সন্তান সজীবজ্জের জয়কে প্রতিষ্ঠা করার জন্য 15.5 বছর যেভাবে তিনি কাজ করেছেন, সেক্ষেত্রে সাবেক 2 প্রধানমন্ত্রীর 2 পুত্র আমাদের দেশের সকল মানুষ তাদেরকে চিনেন। দুইজনের যে চরিত্রগত, ধারণাগত, দেশপ্রেমগত বা দেশের বিষয়ে প্রতিটি বিষয় নিয়ে আসলে বিশেষ দৃষ্টান্ত রয়েছে কিনা? আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে লক্ষ কোটি বিএনপির নেতা কর্মীদেরকে উনি ওনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ রেখে দিন দিন বিএনপির জনপ্রিয়তাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। পাশাপাশি শেখ হাসিনা পুত্র জয় উনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, উনি ছিলেন লুটপাটের সাথে সম্পৃক্ত। উনি এই দেশের যদিও তাকে রাজনীতিতে একটা কমিটিতে তাকে সদস্য করা হয়েছিল, হ্যাঁ রংপুরে তাকে করা হয়েছে, কিন্তু সে চরমভাবে এখানে ব্যর্থ। সে ছিল অত্যন্ত লোভী মানুষ, সেই দেশের সম্পদকে কিভাবে লুটপাট করে নিয়ে যেতে হবে, সে বাংলাদেশ ব্যাংক সহ এমন কোনো সেক্টর নাই যে সেক্টরতে সে লুটপাট করে নাই। আমরা শুনেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এখানে 62,000 কোটি টাকার প্রকল্প, সেইটা 1,24,000 কোটিতে রূপান্তরিত করে অর্ধেক টাকায় সে আত্মসাৎ করেছেন। এবং সে আমেরিকাতে বিলাসবহুল বড় বড় সে অট্টালিকা বাড়ি করে সেখানে সে বিলাসবহুল জীবনযাপন করতেছেন। তারেক রহমান লন্ডনে আছে, তার শত্রু বলতে পারবে না যে লন্ডনে তার নিজস্ব কোনো বাড়িতে সে আছে বা তার কোনো বাড়ি আছে, তার কোনো বড় বড় ব্যাংক ব্যালেন্স আছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে সজীবদের জয়ের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে।
বিএনপি 2015 সালের 5 জানুয়ারির পর থেকে গণতন্ত্র হত্যা দিবস নাকি রক্ষা দিবস এটির বাস্তবায়ন করে এবং এক দফা বিএনপি ঘোষণা করে যে যে কোনো মূল্যে শেখ হাসিনার সরকারকে পতন ঘটাতে হবে। কেননা 5 জানুয়ারি 2014 সালে তারা বলেছিল যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, আমরা অবিলম্বে নির্বাচন দেব। কিন্তু শেখ হাসিনা যখন কথাটি রাখলেন না, তখন বিএনপি তথা সকল মানুষ ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। 90 দিনের মাথায় বিএনপির এক দফা আন্দোলনটি অটো হাইড হয়ে গেল। হাইড করে বিএনপি নতুন কর্মসূচিতে রাজপথে থাকলো। 9 বছর পরে 36 জুলাইয়ের তথা 5 আগস্টের আগে যেভাবে আন্দোলনটি নানাভাবে মেকিং হচ্ছে, পেট্রোনাইজ হচ্ছে, 9 দফা থেকেই যাচ্ছে, ছাত্ররা ঘোষণা দিচ্ছে না আমরা মেনে নিলাম, সরকার তো আমাদের মেনে নিয়েছে। এমন অবস্থায় ঘুমন্ত এক দফা 9 বছর পরে যেভাবে বেজে উঠলো, সবার হৃদয়ে যেভাবে এক দফার দামামা বাজলো, যেভাবে এই আন্দোলনটি নেপথ্যের কারিগর হিসেবে, মাস্টার মাইন্ড হয়ে মাস্টার প্ল্যানার হিসেবে 9 বছরের সেই ঘোষণাটি আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান বাস্তবায়ন করলেন। এটি কত বড় দূরদর্শী নেতৃত্ব আপনি মনে করছেন? আমি মনে করি তারেক রহমান অনেক 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 ম্যাচিউরড হয়ে গেছে পলিটিক্সে। উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে উনি এই স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করে গিয়েছেন। তার নেতা কর্মীদেরকে বিভিন্ন সময়ে আন্দোলনের কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য পথ প্রদর্শন করে গিয়েছেন। এবং এই যে পহেলা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে এখানে ছাত্ররা ছিল, ঠিক আছে, তাদেরকে আমরা অস্বীকার করি না। সেই ছাত্ররা কারা? এই ছাত্রদের তো অধিকাংশই তো বিএনপি করে বা কেউ কেউ জামাত করতো। এখানে যদি বিএনপি জামাতকে বাদ দেওয়া হতো, এখানে আন্দোলনে দেখা যেত যে কোনো লুকি পাওয়া যেত না। তারেক রহমানের অত্যন্ত সুযোগ্য পরিচালনায় সে প্রতিদিন লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং সেই আন্দোলনকে সফল করার জন্য শতভাগ ক্রেডিট হলো তারেক রহমানের। এবং ইনশাল্লাহ ইতিহাস সঠিকভাবে তারেক রহমানকে মূল্যায়ন করবে এই আন্দোলনের প্রশ্নে। আপনি দীর্ঘ সময় নেতৃত্ব দিচ্ছেন, দীর্ঘ 46 বছর রাজনীতিতে জনপ্রতিনিধিত্বের চাওয়াটি আপনার রয়েছে। আইন প্রণেতার একটি সুযোগ দল যদি চায় আপনাকে হতে পারে। ব্রাহ্মণবাড়ি 1 নাসিরনগরে আপনার অরিজিন, সেই জায়গায় আপনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলের কাছে আগামী সংসদ নির্বাচনে একজন প্রার্থী। আপনার দীর্ঘ ত্যাগ জমা করে, আপনার দীর্ঘ দায়িত্বশীলতা জমা করে দলের কাছে আপনার কি এক্সপেকটেশন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ আছে। তারেক রহমান, তার প্রতি যিনি তারুণ্যের অহংকার, দেশনায়ক, ওনার প্রতি আমার গভীর ভালোবাসা আছে। এবং তারা আগামী নির্বাচন, যে জাতীয় নির্বাচন হবে, ইনশাল্লাহ আমি মনে করি 2/3 মেজরিটির উপরও নিয়ে বিএনপি সরকার গঠন করবে। সেখানে আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি, আমার যে রাজনীতিতে জনগণের আরও কিছু কাজ করার জন্য, জনগণের আরও কাছাকাছি থেকে জনগণের যে বিভিন্ন সমস্যাগুলি বাস্তবায়নের জন্য যে একটা রাস্তা, সেখানে সংসদ নির্বাচনের মাধ্যমে আমি তাদের কাছে আসতে পারি। তাই আমি স্বাভাবিকভাবে আমি নির্বাচনে, আগামী যে নির্বাচন, আমি সেখানে মনোনয়ন প্রত্যাশা করব। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। উনি যদি নমিনেশন না দিয়েও আমাকে যদি বলে যে দলের জন্য কাজ করো, ইনশাল্লাহ আমি দলের প্রতি আন্তরিক এবং দলের যে শৃঙ্খলার প্রতি আমি ওয়াদাবদ্ধ। এবং সেই ওয়াদাবদ্ধ অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনের প্রশ্নে যে কোনো সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের প্রতি আমি আস্থা রেখে আমি এগিয়ে যাব, এই আশাবাদ। সংসদ সদস্য মানে হচ্ছেন আইন প্রণেতা, যিনি আইনের ধারা বোঝেন, উপধারা বোঝেন, যিনি আইন সম্পর্কে অজ্ঞ, তার জন্য এই জায়গাটি সবচেয়ে সহজ। সেক্ষেত্রে আইনবিদ যারা, তারা সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অ্যাডভান্স আসলে উপযোগ্য কিনা, আইন প্রণেতাদের বিশেষ অংশটি একটু কলেবার বাড়ানো আসলে দরকার কিনা, আগামী সংসদ নির্বাচনে আইনবিদদেরকে বিশেষভাবে সংযুক্তি করার ক্ষেত্রে বা আরও বেশি আইনবিদ জন এখানে সংসদ সদস্য প্রার্থী হতে পারেন, দলের মনোনীত হতে পারেন, এই জায়গাটি দলের বিশেষ ভাবনা হওয়া উচিত কিনা আপনি কি মনে করছেন? সত্য কথা বলতে কি, আগে আমরা দেখতাম, আপনি ঠিকই বলেছেন, যে যারা আইন বুঝে, যারা আইন নিয়ে চর্চা করে, তারাই আইন প্রণেতা হবেন, সংসদে তারাই যাবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু বিগত 4টি নির্বাচনে শেখ হাসিনা মমতাদের মতন লোককেও নমিনেশন দিয়েছেন।
আপনারা দেখেন যে যে সে এই নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। অযোগ্য অথর্ব লোক যারা সংসদে কথা বলতে পারে না তাদেরকে সে নমিনেশন দিয়েছিল। এই যে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, হাজী সেলিম, তাকে বিএনপি 92 সালের এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার সে 56 নম্বর ওয়ার্ড থেকে কমিশনার নমিনেশনের প্রার্থী হয়েছিল, বিএনপি তাকে সেই দেন নাই, যে এখানে আমরা তাকে বেটার ক্যান্ডিডেট আমরা দিয়েছি। কিন্তু শেখ হাসিনার দলের নিয়ে তাকে যে কথা বলতে জানে না তাকেও এমপি বানিয়েছিলেন। এই যে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিলেন। আমি আমার দলের প্রতি আশা করব যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে নমিনেশন দিতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে যেরকমভাবে দলের লোকদেরকে নির্বাচনে নমিনেশন দিয়েছিলেন, আগামী নির্বাচনেও যারা প্রকৃত প্রস্তাবে আইন নিয়ে চর্চা করবে, এখানে আইন প্রণয়ন করতে পারে, সেই ধরনের সুযোগ্য ব্যক্তি বিএনপিতে কোনো অভাব নাই, এবং সেখানে তাদেরকেই এখানে মূল্যায়ন করে তাদেরকে নমিনেশন দিব বলে আমি বিশ্বাস করি, আশাবাদী। অনেক আলোচনা করছে যার জন্য এ দেশ উন্মুক্ত, যার জন্য এ দেশের মানুষ সবাই উজ্জীবিত, যাকে নিয়ে সবাই প্রত্যাশা করছেন তারেক রহমানকে এ দেশের মাটিতে ফেরা নিয়ে যে সবার মধ্যে আলোচনা। ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুযোগ্য স্ত্রী জোবাইদুর রহমান তারা সম্প্রতি বিদেশ থেকে এসেছেন। আসার পরে এদেশের মানুষ তাদেরকে যেভাবে আলিঙ্গন করেছে, সেই আলিঙ্গনের ফলগু ধারা নতুন করে প্রস্তুত রয়েছে কিনা, জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশ কেমন প্রস্তুত রয়েছে, তারেক রহমান যেদিন এদেশে আসবেন সেদিন এদেশের রাজনৈতিক অবস্থাটি কেমন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেদিন রোডম্যাপ দিবেন, যেদিন নির্বাচনী তফসিল ঘোষণা দিবেন, ঠিক ওই দিনেই তারেক রহমান বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নেবেন এবং আসবেন। উনি যেদিন আসবেন, আমি মনে করি এই দেশের ইতিহাসে বিমানবন্দরে যা লুক হয়েছে, আমরা 10 জানুয়ারি দেখেছি, আমরা কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন তাও দেখেছি। 10 জানুয়ারির থেকে অনেক অনেক বেশি লোক ওই দিন সমাগম হয়েছিল যেদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশে এসেছিলেন। আমি বিশ্বাস করি তারেক রহমান যেদিন আসবেন ওই দিন ঢাকা শহরটাই, পুরা ঢাকা শহরটাই, এয়ারপোর্ট থেকে ঢাকা শহর পর্যন্ত এরকম বেশি লোকারণ্য থাকবেন ওই দিন। ওই ঢাকা শহর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহনের অস্তিত্ব থাকবে না, শুধু মানুষ আর মানুষ লোকারণ্য থাকবেন বলে মনে করি। এবং অতীতের সকল ইতিহাস ভঙ্গ করে সবচেয়ে বেশি লোক ইনশাল্লাহ হবে। আমরা আইনজীবীরাও আমরা অ্যাডভান্স কথা দিয়ে রাখলাম যে ঢাকা বার থেকে আমরা 32,000 আইনজীবী আছি, তার অধিকাংশ আইনজীবী ওই দিন আমরা সমস্ত মামলা মোকদ্দমা ফেলে দিয়ে আমরা সেদিন সেখানে উপস্থিত থাকবো। আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকা সবার উদ্দেশ্যে, আপনার নির্বাচন এলাকার মানুষের জন্য আপনার কি প্রত্যয় রয়েছে, কি রকম রূপকল্প রেখেছেন, কিভাবে উন্নয়ন পরিকল্পনা রেখেছেন, আপনার নির্বাচন এলাকার মানুষকে আপনি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিটি বিষয় সামনে রেখে দর্শক শ্রোতা দেশবাসী সবার উদ্দেশ্যে আপনার সভাপতির বক্তব্য। যদি বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি আমার এলাকার যে সমস্যাগুলি আছে এইগুলি আমরা প্রত্যেকটা সমস্যার নোট নেব, নিয়ে এই 5 বছরে যাতে প্রত্যেকটা সমস্যার সমাধান হয় এবং ওই এলাকার জনগণের যে চাহিদা, সেই চাহিদা যেন আমরা শতভাগ পূর্ণ করতে পারি, সেইভাবে আমি সচেষ্ট থাকব। এবং আমি আমার ইনশাল্লাহ আমি আমার যোগ্যতা দিয়ে আমি সেটা প্রমাণ রেখে আমি সেই যে ওয়াদা করবো সেটা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট আদর্শ নিয়ে দীর্ঘ বছর যাবৎ যিনি রাজনৈতিক চর্চা করেছেন। আমাদের আজকের আলোচনায় তিনি ইতিহাসের যেভাবে প্রতিটি সন তারিখ উল্লেখ করে কথা বলেছেন, সেক্ষেত্রে বোঝা যায় তার হৃদয়ে কতটা জাতীয়তাবাদী আদর্শ আসলে একটা বৃহৎ পেয়েছে বা একটা বড় পরিসরে তিনি এই আদর্শটি ধারণ করেছেন, লালন করেছেন। এই লালনকৃত ব্যক্তিকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের উপযুক্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হোক, এটি তৃণমূলের চাওয়া রয়েছে, সাধারণ মানুষের চাওয়া রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া সহ আইন সেক্টরেও বিভিন্ন বিদগ্ধ জনের চাওয়া রয়েছে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আইন অঙ্গনে তার যে ভূমিকা, সেক্ষেত্রে আইনের ধারা উপধারার ব্যাপারটি যেটা রয়েছে, তিনি যদি একজন আইনজীবীর পেশার পাশাপাশি যদি আইন প্রণেতা হতে পারেন, তাহলে সংসদেও তিনি সুন্দরভাবে আরও বেশি যোগ্যতমভাবে আইনের ধারা উপধারাগুলি নিয়ে কাজ করা বা আইনের কোন বিষয়গুলি নিয়ে কাজ করলে দেশ জাতীয় উন্নতি হতে পারে বা দেশের কল্যাণ হতে পারে, সে সম্পর্কিত বিভিন্ন বিষয় দিয়ে দেশ এবং জাতিকে তিনি কল্যাণের জন্য সামনে টানবেন বা সে ব্যাপারে তিনি মতামত রাখবেন বলেই সচেতন মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনঃ নতুন কোনো বিষয় যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।